নমস্কার। চলুন আজ ডুব দেওয়া যাক ভারতের আধুনিক ইতিহাসের এমন এক রহস্যে যা নিয়ে চর্চা আজও থামেনি। আমরা চেষ্টা করব বিভিন্ন সূত্রের তথ্য এক জায়গায় এনে পুরো বিষয়টা বুঝতে, যা আসলে কি ঘটেছিল। আর এই পুরো গল্পের শুরুটা হয় একটাই প্রশ্নকে ঘিরে, একটা মারাত্মক প্রশ্ন যেটা দশকের পর দশক ধরে দিল্লির ক্ষমতার অলিন্দে যেন ফিসফিস করে বেড়াচ্ছে। তো এই প্রশ্নটা এলো কোথা থেকে? এর উত্তর খুঁজতে হলে আমাদের টাইম মেশিনে চড়ে একটু পিছিয়ে যেতে হবে, একেবারে ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে। ভেবে দেখুন একবার, দিল্লিতে ইন্দিরা গান্ধী তার ক্যাবিনেটের সঙ্গে একটা টপ সিক্রেট মিটিং করছেন যুদ্ধের প্ল্যান নিয়ে। আর মাত্র ১২ ঘণ্টার মধ্যে সেই পুরো প্ল্যানটা পৌঁছে যাচ্ছে ওয়াশিংটনে, মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের টেবিলে। এটা তো অবিশ্বাস্য। এর মানে তো একটাই হতে পারে, তাই না, যে গুপ্তচর আর কোথাও নয়, ছিল একেবারে ভেতরের বৃত্তে, সর্বোচ্চ পর্যায়ে। অনেকগুলো বছর কেটে গেল, তারপর হঠাৎ করে একজন আমেরিকান সাংবাদিক এমন একজনের দিকে আঙুল তুললেন যার নাম শুনলে যে কেউ চমকে উঠবে। আর সেই অভিযোগে ভারতের রীতিমতো রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়ে গেল। সাংবাদিকের নাম সেমুর হাস। ১৯৮৩ সালে তার একটা বই বেরোয়, আর সেখানে তিনি সোজাসাপটা অভিযোগ করেন এই গুপ্তচর আর কেউ নন, তিনি ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। আর শুধু নাম বলেই থেমে যাননি হাস, তিনি আরও দাবি করেন যে এই তথ্যের বিনিময়ে সিআইএ মোরারজি দেশাইকে বছরে $২০,০০০ দিত। ভাবুন, একেবারে টাকার অঙ্কটাও বলে দেয়া হয়েছে। কিন্তু এই মারাত্মক অভিযোগের মধ্যে একটা বিরাট বড় ফাঁক ছিল, একটা মৌলিক ভুল। হ্যাঁ, মোরারজি দেশাই মানহানির মামলা করেছিলেন, যদিও টেকনিক্যাল কারণে সেটা ধোপে টেকেনি। কিন্তু আসল সত্যিটা হলো ১৯৭১ সালে যখন ওই যুদ্ধটা হচ্ছে, তখন তো মোরারজি দেশাই ইন্দিরা গান্ধীর ক্যাবিনেটেই ছিলেন না। তাহলে তিনি তথ্য ফাঁস করবেন কি করে? তাহলে প্রশ্নটা আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে এলো। যদি মোরারজি দেশাই না হন, তাহলে কে? ভারতের গোয়েন্দা সংস্থা র-এর ভেতরের খবর কিন্তু অন্য কথা বলে। তাদের মতে গুপ্তচর সত্যিই ছিল, কিন্তু হাস ভুল মানুষটাকে চিহ্নিত করেছেন। আসল ব্যক্তি ছিলেন অন্য কোনো প্রভাবশালী মন্ত্রী। তো একদিকে যখন এই সিআইএ গুপ্তচরের রহস্য ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই আরও একটা অন্যরকম উদ্বেগের মেঘ জমতে শুরু করল। এবার বিষয়টা আর শুধু ক্যাবিনেট বা মন্ত্রীদের মধ্যে সীমাবদ্ধ রইল না। সন্দেহের তীরটা ঘুরে গেল সরাসরি প্রধানমন্ত্রীর পরিবারের দিকে। অভিযোগগুলো কিন্তু বেশ গুরুত্বর ছিল। যেমন বলা হয় যে ইন্দিরা গান্ধীর জন্য যে বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছিল, সেই চুক্তিটা পাইয়ে দেওয়া হয়েছিল সোনিয়া গান্ধীর দেওর ওয়াল্টার ভিঞ্চিকে। শুধু তাই নয়, পরে ১৯৮৬ সালে দেশের সেরা নিরাপত্তা বাহিনী এসপিজির প্রশিক্ষণের চুক্তিও নাকি তাকেই দেওয়া হয়। আর সেই চুক্তিতে নাকি নগদে টাকা লেনদেনের মতো অদ্ভুত শর্তও ছিল, যদিও পরে সেই ট্রেনিংটাকে একটা বিরাট ব্যর্থতা বলে বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় সংস্থাগুলোর উপর এই আস্থাহীনতার একটা অদ্ভুত উদাহরণ পাওয়া যায়। শোনা যায় ১৯৮৬ সাল নাগাদ জেনেভার পুলিশ কমিশনার আমাদের র-এর এক অফিসারকে বলেছিলেন, আপনাদের প্রধানমন্ত্রীর স্ত্রী তো ভারতীয় এজেন্সিগুলোকে বিশ্বাসই করেন না। ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে প্রধানমন্ত্রীর ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে সেই খবর র-এর আগে বিদেশি এজেন্সিগুলো পেয়ে যেত। স্বাভাবিকভাবেই এতে একটা ধারণা তৈরি হতে শুরু করে যে গান্ধী পরিবারের নিরাপত্তার জন্য ভারতীয় এজেন্সির চেয়ে ইতালীয় বা পশ্চিমের সংস্থাগুলোকেই বেশি ভরসা করা হচ্ছে। এটা কিন্তু ভারতের নিরাপত্তা ব্যবস্থার জন্য খুব একটা ভালো বার্তা ছিল না। এই যে বিদেশি যোগাযোগ আর প্রভাব নিয়ে এত বছরের গুঞ্জন, এত প্রশ্ন, এ সব কিছু এসে একটা চরম নাটকীয় মোড় নিল যখন খোদ দেশের প্রধানমন্ত্রী পদের প্রশ্নটা সামনে চলে এলো। সালটা ২০০৪। নির্বাচনে বিপুল জয়ের পর এটা প্রায় ঠিকই হয়ে গিয়েছিল যে সোনিয়া গান্ধী হতে চলেছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। সবকিছু যখন প্রায় প্রস্তুত, ঠিক সেই সময়ে আসরে নামলেন রাজনীতিবিদ সুব্রমণ্যম স্বামী। তিনি সোজা চলে গেলেন তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কাছে। তার দাবি একটাই, সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করা যাবে না। কিন্তু কিসের ভিত্তিতে এই দাবি? স্বামী একটা সাংবিধানিক যুক্তির কথা বললেন, যাকে বলে কনস্টিটিউশনাল রেসিপ্রোসিটি বা সাংবিধানিক পারস্পরিকতা। এর সহজ মানে হল, যদি একজন ভারতীয় নাগরিক ইতালির প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে না পারেন, তাহলে ইতালির কোনো নাগরিকও ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা একটা পারস্পরিকতার সম্পর্ক। তো এতক্ষণ ধরে আমরা দুটো আলাদা কিন্তু কোথাও গিয়ে যেন এক সুতোয় বাঁধা ঘটনা দেখলাম। একদিকে গুপ্তচরের রহস্য, আর অন্যদিকে বিদেশি প্রভাবের অভিযোগ। সব মিলিয়ে আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? দেখুন, কয়েকটা জিনিস একদম পরিষ্কার। ১৯৭১-এর যুদ্ধের সময়ে তথ্য ফাঁস হয়েছিল, এটা সত্যি।
নিশ্চিত ছিল যে ক্যাবিনেটে গুপ্তচর আছে, হয়তো একজন নয়, দুজন। কিন্তু কে সেই গুপ্তচর? সেই নামটা আজও সরকারি ফাইলের তলায় চাপা পড়ে আছে। আর অন্যদিকে গান্ধী পরিবারের নিরাপত্তা নিয়ে বিদেশি সংস্থার ওপর নির্ভরতার যে অভিযোগগুলো উঠেছে, সেগুলো বছরের পর বছর ধরে বিতর্কের জন্ম দিয়েছে। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। যখন দেশের ক্ষমতার কথা আসে, তখন বিশ্বাস, আনুগত্য আর জাতীয় পরিচয়ের মতো বিষয়গুলো ঠিক কতটা জরুরি? উত্তরটা হয়তো সহজ নয়।